আওয়ামী লীগ কোনো অবস্থাতেই ২৪ পরবর্তী বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না। ওয়াকার নাকি হাসনাত যে হচ্ছে এরকম একটা গণহত্যা চালানোর পরে তারা হচ্ছে দেশে আসার মানে চিন্তা পর্যন্ত করবে, তেমনি আমরা কিন্তু এই ২৪-এর যে একটা ইতিহাস হয়েছে বাংলাদেশে সেটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না। সেই সিস্টেমটা যেরকম ভাবে চলছে একদিনের পর দিন, তো এখন কিন্তু মানুষ যখন এই যে নতুন স্বাধীনভাবে কথা বলতে পারছে, নতুন ভাবে চিন্তা করতে পারছে, তারা কিন্তু নতুন ভাবে প্রত্যাশাগুলো করতে পারছে, অভাব অনটনের কথা বলতে পারছে। এবং সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি মেজবাহ শিমুল। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন তানজিনা তাম্মিম হাফসা, যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী এবং রাজপথের ২৪শে গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনে একজন রাজপথের যোদ্ধা ছিলেন। হাফসা, আপনাকে আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবর নিয়ে আলোচনা করে থাকি এবং তার সঙ্গে আমরা সংবাদে বিভিন্ন ধরনের বিশ্লেষণ থাকে। আমরা আজকের অনুষ্ঠানে কয়েকটি সংবাদ নিয়ে আলোচনা করতে চাই। তবে প্রথমেই হাফসা, আমরা প্রথমেই আসতে চাই দৈনিক সমকালের একটি সংবাদে। সেখানে রয়েছে যে পাল্টাপাল্টি বক্তব্য বিতর্কে এনসিপি নেতারা। আমরা জানি যে ২৪-এর স্পিরিট যেটাকে বলা হয়, চেতনা, এই চেতনার একটা ধারাবাহিকতা হচ্ছে পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের যে রাজপথে যে রাজনৈতিক দলটা গড়ে উঠেছে সেটি হচ্ছে এনসিপি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। তো এনসিপির এক নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ৩ দিন ধরে রাজনীতিতে আলোচনা চলছে, বিশেষ করে পাল্টাপাল্টি আলোচনা, এবং এই আলোচনার ক্ষেত্রে একটা কম্পোনেন্ট হচ্ছে সেনাবাহিনীকে জড়ানো আলোচনার মধ্যে নিয়ে আসা। আমরা সেনাবাহিনীর দিকে যদি নাও যাই, শুধু আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেটি আমরা আলোচনা করতে চাই। রাজনৈতিক দল যখন গঠন হয়ে গেল তখন তো হাসনাত আবদুল্লাহর একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন। তো ফেসবুকে পোস্ট দেওয়া এবং ফেসবুক থেকে কমেন্টস করা এবং এরই প্রেক্ষিতে রাজনীতিতে জল ঘোলা হওয়া, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? যে রাজনীতি মাঠে এসে ফেসবুককে ব্যবহার করে পোস্ট দেওয়া এবং এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়া আসলে কি এখন খুব জরুরি ছিল? দেখুন, হাসনাত আবদুল্লাহ তার নিজের পোস্টে যে ব্যাপারটা মানে ক্লিয়ার করেছে বা যে মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছে এবং সেই মেসেজটা আসলে কোনটা আমরা নিচ্ছি সেটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। সে কিন্তু অনেক লম্বা একটা পোস্ট দিয়েছে এবং সেখান থেকে কিন্তু সে কোর যে মেসেজটা সেটা হলো যে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এই বাংলাদেশে ২৪ পরবর্তী বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না, সেই মেসেজটি তিনি দিয়েছেন। এখন সার্জিস আলম কিন্তু তার নিজের পোস্টে, পাল্টাপাল্টি পোস্টে কিন্তু সে উল্লেখ করেছেন যে আমরা একটা ঘটনাকে এক একজন এক একভাবে বিশ্লেষণ করি, এক এক পার্সপেক্টিভ থেকে দেখি। তো সেই জায়গা থেকে এখন হাসনাত আবদুল্লাহর পোস্টটাকে কে কিভাবে নিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন সেখানে সে আসলে কি বোঝাতে চেয়েছে, সে তার কথার দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ যে কিনা এই ১৬ বছর যাবত হচ্ছে ফ্যাসিজম কায়েম করেছে বাংলাদেশে, এত এত মানুষের রক্ত ঝরিয়েছে, আমাদের ছাত্রদেরকে শহীদ করেছে, তো তাদের আসলে কোনো অবস্থাতে রিফাইন্ড আওয়ামী লীগ নামে বা কোনো অবস্থাতে তাদের পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এই বাংলাদেশে। এই মেসেজটা কিন্তু তার হচ্ছে ওই পোস্টে ছিল। এখন সে যখন এই জুলাই অভ্যুত্থানের একটা সম্মুখ সারির একজন যোদ্ধা এবং সে পরবর্তীতে এই জুলাই স্পিরিটটাকে ধারণ করে একটা রাজনৈতিক দলে গিয়েছে, এখন তার প্রতি মানুষের একটা আস্থার জায়গা আছে, একটা প্রত্যাশা আছে এবং তার এই যে পোস্টটাকে কেন্দ্র করে মানুষের যে মানে মানুষ কিন্তু মানে তাদের মধ্যে একটা ইমোশনের একটা ব্যাপার জেগে উঠেছে এবং সেখান থেকে কিন্তু তারা এরকম মানে স্ট্যাটাসও দিতে শুরু করেছিল যে ওয়াকার নাকি হাসনাত, ওয়াকার না হাসনাত। এখন দেখুন, হাসনাত আবদুল্লাহর কোনো পোস্টের কোনো অংশ কি এরকম বলা আছে যে সে ওয়াকারের বিরুদ্ধে, সে বাংলাদেশ সেনা প্রধান যে কিনা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে এবং তিনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার বিরুদ্ধে কি কোনো যুদ্ধের কথা তিনি বলেছেন? তাকে কিন্তু অপোনেন্ট করে কোনো কথা কিন্তু তিনি বলেছেন? তিনি বলেন। এখন দেশের মানুষ যাদের একটা সেন্টিমেন্ট কাজ করেছে এবং তখন তারা কিন্তু তাদের নিজেদের সেই আবেগের জায়গা থেকে তারা কিন্তু এইভাবে একটা মুখোমুখি অবস্থানে বাংলাদেশ সেনা প্রধান এবং আমাদের এই হাসনাত আবদুল্লাহকে দাঁড় করিয়েছে। তখন দেখা গিয়েছে যে সার্জিস আলম তার নিজের পোস্ট থেকে কিন্তু ব্যাপারগুলোকে ক্লারিফাই করেছে এবং আপনি যদি সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে মনে হয় যে আপনি খুঁজে পাবেন যে সে আসলে কি বোঝাতে চেয়েছে। সে এটাই বোঝাতে চেয়েছে যে এই যে আমরা জনগণ, আবেগ আপ্লুত জনগণ, যে আপনার ওয়াকার এবং হাসনাতকে যে মুখোমুখি দাঁড় করিয়েছি, এরকম কোনো ব্যাপার না।
এটা কিন্তু এরকম কোনো ব্যাপার না, এবং সার্জিস কিন্তু সেটাই কিন্তু ক্লারিফাই করেছে, এবং সে এটাই বলেছে যে তাদের কিন্তু আসলে আদর্শগত জায়গা থেকে তারা কিন্তু এক আছে, এবং তারা এনসিপির গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করছে, এবং দুজনই সংগঠক। এখন এই যে আপনি একটা পোস্ট দেওয়ার পরে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে সেটা নিবেন, সেটা কিন্তু যার যার পার্সোনাল ব্যাপার। এবং এই যে আবেগ আপ্লুত যে আমাদের মব তৈরি হয়ে যায় একটা জনগোষ্ঠী, 24 পরবর্তী বাংলাদেশে এটার পরিমাণ আরো বেড়ে হয়তো গিয়েছে, তো এই ব্যাপারটা কিন্তু এখন আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সেটাকে কিভাবে কন্ট্রোল করব। যে আপনি বলছিলেন যে ফেসবুকে দেওয়ার ফলে কে কিভাবে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন এই জায়গাটাতে আসলে মনে হয় যে যারা পোস্টকারী, পোস্ট দেন, তাদেরই বিবেচনা করা দরকার। যেহেতু আমার এই পোস্টের কারণে পঞ্চগড়ের একজন মানুষ অথবা কুয়াকাটার একজন মানুষ সে এটাকে ভিন্নভাবে নিতে পারে, আমার মেসেজটা হয়তো তার কাছে ওইভাবে নাও যেতে পারে। সুতরাং এই পোস্ট দেওয়ার ক্ষেত্রে কি আমাদেরকে বা তাদেরকে আরো সংযত হওয়া উচিত নয়? দেখুন, সংযত হওয়া তো অবশ্যই উচিত। এখন ওই যে ব্যাপারটা বললাম যে আসলে তারা কি মেসেজটা আসলে দিতে চেয়েছে, এবং তার জায়গা থেকে গণমানুষ তো আসলে গণভাবে চিন্তা করে, সে তো আর ওইভাবে। এখন আপনি 5-10টা মানুষের চিন্তাকে এক জায়গায়, অবশ্যই আপনি যখন একটা রাজনৈতিক একটা ভালো একটা চেয়ারে যখন আপনি বসবেন বা একটা পদে যখন বসবেন, তখন কিন্তু আপনাকে সেই মানুষগুলোর কথাও চিন্তা করে আমাদের একটু রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিতে হবে, সেটা একটা ব্যাপার। কিন্তু এখন তারা কিন্তু সেই জায়গাটাতে আছে, এবং তারা তাদের কথা কিভাবে এক্সপ্রেস করতেছে সেটাও আবার জনমানুষকে বুঝতে হবে একটুখানি। হ্যাঁ জি, আমরা তারা তাদেরকে সেই লেজিটিমেসি দিয়েছে, এবং তারা তাকে ওইভাবে ভালোবাসে বিধায় কিন্তু সেদিন আপনি ফেসবুকের ওয়ালে কিন্তু ওয়াকার হাসান এরকম কিন্তু তারা ই করেছিল। এটা হচ্ছে যে আমরা 24-এর পরে, মানে 24কে কেন্দ্র করে দেখেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগটা 71-এর পরবর্তীতে, এই 24 আমরা দেখেছি, 71 দেখিনি। এই 24কে কেন্দ্র করে বাংলাদেশের শ্রেণী পেশার, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে যে আবেগ, যে অনুভূতি, সেটা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। মানে একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেমন একদিকে আছে, তেমনি ভাবে মানুষের মধ্যে ক্রন্দন আছে, হাসি আছে, উৎকণ্ঠা আছে, আবেগ আছে। যেহেতু এই বিষয়টা আসলে ম্যান টু ম্যান ভেরি করে, ব্যক্তি টু ব্যক্তি ভিন্ন ভিন্ন, সেহেতু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি ওই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের সংযত আচরণটা করি, ফেসবুক কেন্দ্রিক যদি খুব বেশি আমরা ভাইরাল হওয়ার চেষ্টা না করি বা না হই, তাহলে মনে হয় ভুল মেসেজটা মানুষের মধ্যে যায় না, এবং এটাকে অন্যভাবে মানুষ ব্যবহার করা বা অপব্যবহার করার সুযোগ পায় না। আমরা দেখলাম যে এটাকে কেন্দ্র করে যখন রাজনীতিতে একটু উত্তপ্ত পরিবেশ, তখনই এটা একটা গুজব ছড়িয়েছিল গতকাল রাতে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে মাঝে মাঝে এই গুজবটা আসে যে আপা আসছে। হ্যাঁ, তা এই যে গুজবটা ছড়ালো, এটা কিন্তু আসলে এই পরিবর্তিত যে প্রেক্ষাপটটা 3 দিন ধরে চলছিল তারই একটি ধারাবাহিকতা। এই যে গুজব রটনাকারীরা আসলে এরা কেন গুজব রটাচ্ছে? দেখুন, যখন এরকম নেটিজেনরা যখন একটু একটা কোনো একটা ব্যাপার নিয়ে যখন তারা খুব উৎসুক থাকে, এবং তারা যখন এই একটা ব্যাপার নিয়ে কথা বলে, তখন এই যে যারা ফ্যাসিস্ট, তারা ফ্যাসিস্টের যে দূষরা এখনো রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে বাংলাদেশের, আর ফ্যাসিস্টও তো আছে, পালিয়ে আছে, তো তারা কিন্তু এটা মনে করে যে দেশে এখন অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গিয়েছে, এখন আমাদেরকে এই সুযোগটা লুফে নিতে হবে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম যে আমরা মানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সে একটা মেসেজ মানুষকে দিতে চাচ্ছে, তারা যদি সেটাকে অন্যভাবে ডিফাইন করে, অন্য একজন এসে সেটাকে মিটিগেট করার জন্য সে অন্যভাবে এক্সপ্লেন করছে। এখন সেটাকে যদি তারা একটা ঢাল হিসেবে নেয়, এবং তারা যদি মনে করে যে এখন আফা এসেছে, আফা আসছে, এটা বলেই তারা যে উৎসুক কি কারণ ছিল, তারা এটা বলে আত্মতুষ্টি পাচ্ছিল, এবং তারা হয়তোবা এটা মনে করছিল যে দেশে এখন অস্থিতিশীল অবস্থা চলছে। কিন্তু আসলে আদর্শগত জায়গা থেকে, নীতিগত জায়গা থেকে এই মানুষগুলো যারা ভিন্ন ভিন্ন পোস্ট দিয়ে মানুষকে এক্সপ্লেন করছে, এবং সময়ের যে একটা চাহিদা, সেই কারণে তারা এই পোস্টগুলো দিচ্ছে, এবং সেই জায়গা থেকে তারা যে এক আছে সেটা হয়তোবা তারা বুঝতে পারছে না। আমরা গতকালকেও দেখলাম যে বাংলাদেশের, আপনি যেটা বললেন যে আদর্শের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে রাজনৈতিক দলগুলো যখন এক হয়ে যায়, তখন এই ধরনের আসলে মানে ছোট ছোট বিষয়গুলো আর থাকে না। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখতে পাবেন যে যখন আপা আসছে এটা বলছে, তখন কিন্তু আপামর জনতা বা ছাত্র জনতা সবাই কিন্তু এটাকে অনেক মজা হিসাবে, ফান হিসাবে নিচ্ছে, কারণ এটা বাংলাদেশে কখনোই পসিবল না যে এরকম একটা গণহত্যা চালানোর পরে তারা দেশে আসার মানে চিন্তা পর্যন্ত করবে, তো এরকম করছে, তারাও মজা হিসাবে নিচ্ছে, এটা তো কোনোভাবে পসিবল না। আমরা একটু একটা সংবাদ যেতে চাই, সেটি আমরা দেখলাম যে
সংবিধান ও নির্বাচনী সংস্কারে বিএনপির ভিন্নমত, জাতীয় ঐক্যমত্য কমিশন। আমরা জানি যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, বাংলাদেশের মানে অনেকগুলো বিষয় আসলে এখানে প্রস্তাবনা করা হচ্ছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছেন। আমরা দেখলাম যে গতকালকে জামাত, জাতীয় পার্টি, বিএনপি, এনসিপি সহ 11টি দল তাদের মতামত প্রকাশ করেছে এবং এর মধ্যে বিএনপি যেটা করেছে তার মধ্যে নির্বাচন এবং মোটা দাগে আমরা 71 এবং 24 এই বিষয়টি আলোচনা করতে চাই। সেটি হচ্ছে তারা বলেছে যে 71 এবং 24কে এক কাতারে আনা সমীচীন মনে করে না বিএনপি। আসলে কি বিষয়টা কি এরকম হয় কিনা যে আমরা 71 তো আমাদের দেশ, আমাদেরকে দেশ দিয়েছে, এর সঙ্গে 24কে তো আমরাও বাস্তবিক অর্থে আসলে দেখি না যে এটাকে এর সঙ্গে কোনো সামঞ্জস্য সাজস্য রয়েছে। এটা কি এক কাতারের কোনো বিষয়? দেখুন, 71 যেমন একটা ইতিহাস যেটাকে আমরা বাদ দিয়ে সামনে আবার নতুন করে কিছু মানে খুব বেশি একদমই ঢালাও ভাবে করার কথা চিন্তা করতে পারবো না, ঠিক তেমনি আমরা কিন্তু এই 24-এর যে একটা ইতিহাস হয়েছে বাংলাদেশে সেটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না। এখন আপনি যদি এটার একটু ভেতরে গিয়ে দেখেন যে এই যে আমাদের 71-এর যে ইতিহাস রচিত হয়েছে সেটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। সেটা কিন্তু হয়তোবা তার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, তার গ্র্যাভিটিটা ভিন্ন ছিল, যে আমরা হচ্ছে বহির্বিশ্বের কোনো দেশের সাথে বৈষম্য নিয়ে আমরা কিন্তু সে সময় যুদ্ধ করেছি, আমরা প্রাণ দিয়েছি, আমরা শহীদ হয়েছি, তারপর আমরা আমাদের একটা ভূখণ্ড পেয়েছি। এবং আপনি যদি 24-এর কথা চিন্তা করেন সেটাও কিন্তু একটা যুক্তিসঙ্গত একটা ব্যাপার নিয়ে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছিল এবং তারা কিন্তু প্রাণ দিয়ে একটা ইতিহাস রচনা করেছে। এখন আমরা যদি দুইটার চেতনাগত দিক যদি চিন্তা করি তাহলে দুটো কিন্তু এক জায়গায়, সেটা কিন্তু হচ্ছে একই কাতারে, সেটাকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। এখন আমি যখন 24-এ এসে আমি 71-কে বাদ দিচ্ছি না, 71-এর যে ইতিহাস আছে আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস বলি, এবং আমরা যখন রাজপথে স্লোগান দিচ্ছিলাম তখন কিন্তু আমরা বলেছি যে 71-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। আমরা কিন্তু 71-কে কখনোই আমাদের জায়গা থেকে বাদ দিই, সেটা আমাদের গর্বের একটা ব্যাপার এবং সেগুলো যত দেশের ক্রান্তিকালে কিন্তু সেগুলোই আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেয়। এখন আমরা যখন 24-এ আসার পরে 71-এর ইতিহাসকে ডিনাই করি না, তেমনি এই 24-এ 25-এ থেকে আমরা 24টাকে ডিনাই করা এবং সামনে আমরা যতকালেই যাই আমরা কিন্তু 24টাকে ডিনাই করতে পারবো না, কারণ এটা কিন্তু একটা ইতিহাস রচনা হয়ে গিয়েছে এবং এটা লেজিটিমেসি আমাদের শহীদের রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছেন তারা দিয়েছে এবং আমাদের এই যে আপামর ছাত্র জনতা কিন্তু এটা লেজিটিমেসি দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আসলে এই মানে জুলাই 71 এগুলো কিন্তু আলাদাভাবে দেখার কোনো প্রশ্নই আসে না। এবং আপনি যখন বলেন যে 71 এবং জুলাইকে এক সারিতে রাখা যাবে না, তো এখানে তো তাদের মধ্যে একটা চেতনাগত যে মিলটা আছে সেটাকে কিন্তু আপনি ডিনাই করবেন না, সেটা তো নিশ্চয়ই করা যাবে না। সেই 71টা ছিল বৈষম্যের বিরুদ্ধে, হয়তোবা সেটা ছিল বহির্বিশ্বের সাথে, এখন 24টা হয়েছে আমাদের 71-এর পরবর্তীতে আমরা যেটা পেয়েছি, 71-এর পরবর্তীতে আমরা স্বাধীন দেশ পেয়েছি। জি এটাই মানে ইতিহাসটাকে যদি আমরা 24-এ পেয়েছি স্বাধীনতা, মানে আমরা আমাদের বলার স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের কর্মের স্বাধীনতা পেয়েছি, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আপনি যেটা বলেছিলেন শুরুতে যে দীর্ঘ 15-16 বছরের একটা ফ্যাসিবাদকে আসলে আমরা মোকাবেলা করেছি এবং রাজপথে থেকে আমাদের মতামতটা এখন প্রকাশের জায়গাটা আমরা পাচ্ছি। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, আমি আমার জায়গা থেকে মনে ভাব ব্যক্ত করছি। আবার গতকাল দেখলাম যে সামাজিক মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান অ্যাঙ্গেলে কথা বলছেন। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্যই তো আসলে 24-এ আমরা লড়াই করেছি। আমরা জানি যে গত কয়েকদিন ধরে যে কয়েকটা জায়গায় আমরা জানি যে ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। আপনি নিশ্চিত আপনিও হয়তো ঈদ যাত্রায় গ্রামের বাড়িতে যাবেন। তো ঈদ যাত্রায় শুরু হয়েছে, আমরা দেখলাম যে বিগত বছরগুলোতে আমরা দেখতাম এই সময়টা টিকিট প্রাপ্তি সহ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় একটা হয়রানি দেখতাম। আমরা কিন্তু সেই ধরনের সংবাদ এখন দেখছি না। মানুষকে আমরা বলতে শুনছি না যে এই মুহূর্তে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুব বেশি বেড়ে গিয়েছে, মানুষের সহনীয় পর্যায়ের নাই। এই যে গত কয়েক মাসের ব্যবধানে বাজারের যে ব্যবস্থাপনাটা এবং সর্বোপরি এই সরকারের যে ইলেকট্রিসিটির যে কন্টিনিউশনটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? যেটা আমাদের মানুষের মধ্যে যে একটা ইতিবাচক পরিবর্তন আসছে, এটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটা তো খুবই মানে প্রশংসার দাবিদার বলবো। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা নিয়ে কাজ করেছে। আমরা সবসময় দেখেছি যে রমজান মাসকে ঘিরে একটা ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেটের যে ব্যাপারটা থাকে এবং খুব বেশি দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতির ব্যাপারটা দেখা যায়, এই রমজানে কিন্তু তার একটা স্বস্তির একটা নিঃশ্বাস আমরা ফেলতে পারছি। বাজারে গিয়ে হচ্ছে অতটা আমাদের হাই হতাশ করতে হচ্ছে না এবং আমাদের কিন্তু এখন পুরো মাস জুড়ে কিন্তু একটা মানে লোডশেডিংটা মানে ডিক্রিজ হয়েছে নেই, সেই ব্যাপারটাকে ইনশিওর করেছে। তো সেটা অবশ্যই যে
মানে প্রশংসনীয় ব্যাপার, এবং এটাতে আমাদের দেশের মানুষের যে একটা প্রত্যাশা ছিল অবশ্যই ছিল, কারণ আগে একটা পুরো একটা সিস্টেম, আমাদের যে 24-এর যে আন্দোলনটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন ছিল। এই যে বললাম 71-এর আন্দোলনটা ছিল পুরো একটা দেশের বিরুদ্ধে, এটা একটা দেশের ভেতরে একটা সিস্টেমের বিরুদ্ধে। তো সেই সিস্টেমটা যেরকম ভাবে চলছে একদিনের পর দিন, তো এখন কিন্তু মানুষ যখন এই যে নতুন স্বাধীনভাবে কথা বলতে পারছে, নতুন ভাবে চিন্তা করতে পারছে, তারা কিন্তু নতুন ভাবে প্রত্যাশাগুলো করতে পারছে, অভাব অনটনের কথা বলতে পারছে, এবং তারা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীনকে সরকারকে লেজিটিমেসি যে দিয়েছে এবং তাদের প্রতি কিন্তু তাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, এবং সেখান থেকে কিন্তু তারা আসলে এই স্বস্তির যে নিঃশ্বাসটা সেটা ফেলছে। এবং এটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা খুব প্লাস একটা পয়েন্ট। এবং এটা মানে আর ঈদ যাত্রার যে ব্যাপারটা, যেখানে মানে আপনার টিকিটের ব্যাপারটা, এখানে কিন্তু একটা আগে বাণিজ্য চলতো, আপনি সিন্ডিকেট ছিল, আসলে একটা সিন্ডিকেট ছিল, সব জায়গায় সিন্ডিকেট ছিল। তো সেই ব্যাপারগুলো কিন্তু তারা খুবই মানে স্পেসিফিক ওয়েতে ধরে ধরে কিন্তু তারা একটু সলভ করার চেষ্টা করেছে, এবং এটার কিন্তু আমরা একটা মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সামনের দিকে যদি এভাবে চলতে থাকে তাহলে আমি আশা করছি যে এই যে দেশের মানুষের বা যারা দিনের পর দিন তাদের নিজেদের গ্রামের বাড়ি ছেড়ে ঢাকা বা বিভিন্ন শহরে তারা কিন্তু কাজে শুরুতে থাকে, এবং তারা যখন গ্রামের বাড়িতে যাওয়ার যে ভোগান্তি সেটা যদি তারা আসলে মানে ওইভাবে না পোহায়, তাহলে এটা সর্বোপরি দেশের জন্য ভালো এবং সরকারের জন্য মানুষের স্বস্তিদায়ক। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা গতকালকে দেখলাম যে আহত যারা, জুলাই আহত যারা, তাদের সঙ্গে ইফতার করেছেন সেনাপ্রধান, এবং তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন এবং আহতদেরকে বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা কোনোভাবেই মনোবল হারাবেন না। এবং আপনি যেটা বলছিলেন যে প্রত্যাশার জায়গা, আমরা জানি যে যারা আহত হয়েছে 30 থেকে 40 হাজার বা অনেকে 50 হাজার বলে থাকেন, এই 50 হাজার আহত জুলাই যোদ্ধা, তাদের অনেকের জীবন আসলে দুর্বিষহ হয়ে উঠেছে, মানে শারীরিকভাবে অনেকে দু চোখ হারিয়েছেন, অনেকে পঙ্গু অবস্থায় রয়েছেন, হাত পা হারিয়েছেন, অনেকে গুলিবিদ্ধ অবস্থায় আছেন, তার শরীর হয়তো দেখা যাচ্ছে ভালো কিন্তু ভিতরে স্প্লিন্টার রয়ে গেছে। তো সেনাবাহিনী প্রধান যখন কালকে বললেন যে আপনারা কোনোভাবেই আশাহত হবেন না, আপনারা আপনাদের পাশে আছি, এই যে জুলাই যোদ্ধাদেরকে অনেকটাই আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম, তারা অনেক জায়গায় আশাহত হচ্ছেন, বিভিন্নভাবে তারা ক্ষুব্ধ হচ্ছেন। কালকের এই বক্তব্য কি তাদেরকে প্রত্যাশার নতুন পারদ যোগাবে? দেখুন, এখানে হচ্ছে সেনাপ্রধানের আহতদের সাথে ইফতার করার ব্যাপারটি, এবং আপনারা দেখে থাকবেন যে যখন হাসান আব্দুল্লাহর ওই পোস্টটাকে ঘিরে যখন একটা খুবই উত্তেজনা তৈরি হয়েছিল, এবং সেই সময়টাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা চলে এসেছিল, এবং তারা কিন্তু সেখান থেকে মানববন্ধন করেছে, এবং তারা কিন্তু বিক্ষোভ করেছে, এবং তারা কিন্তু এরকম বলেছে যে কোনোভাবেই এই মানে রিফাইন্ড আওয়ামী লীগ নামে হোক, যেভাবে হোক, তারা কিন্তু ফিরে ব্যাক করতে পারবে না দেশে, আবার কিন্তু আর আসতে পারবে না, এভাবে কিন্তু তারা জানান দিয়েছে। এবং এই জায়গাটাকে কিন্তু যখন আমরা দেখলাম যে মানে ক্লারিফিকেশনের একটু ডিফারেন্স থাকার কারণে যখন ওয়াকার না হাসনাত দুটাকে মুখোমুখি দাঁড় করিয়েছে, এবং সেই সময়টাতে কিন্তু মানে হাসনাতের সাপোর্টার হিসাবে কিন্তু তারা যখন তাদের অবস্থান জানান দিয়েছে, তখন কিন্তু সেনাপ্রধানের একটা দায় থেকে যায় যে সেই জায়গা থেকে যখন এই ব্যাপারটাকে মিটিগেট করার এবং এটা বোঝানোর যে আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা অন্যরকম, এবং সেখানে তাদের বোঝার একটা ভুল হয়তো বা মব সৃষ্টি করার কিছু নেই, রিফাইন্ড আওয়ামী লীগ নামে এগুলো কিছু ভাবে হচ্ছে না। তো এই ব্যাপারটাকে যখন নিশ্চয়তা দেওয়ার জন্য কিন্তু তারা আসলে এটা বলতে পারে যে আমরা পাশে আছি, ওয়াকার না হাসনাত এই বিতর্ক আসলে তৈরি করার সুযোগই নাই। তো এই কারণে কিন্তু আসলে সেনাপ্রধান এটা আমি বলবো যে একটা খুবই মানে বিজ্ঞ একটা সময় উপযোগী একটা উদ্যোগ এটা নিয়েছে, এবং সেখানে তিনি হচ্ছে তার যে অভিব্যক্তি সেটা প্রকাশ করেছে এবং তাদেরকে এর মাধ্যমে কি যারা আহত সারা দেশে, আমি ধরলাম যে গতকালকে যাদেরকে আহত তারা হয়তো কয়েকশো ছিলেন, কিন্তু সারা দেশে তো হাজার হাজার আহত রয়েছেন, সামগ্রিক বিবেচনায় এই আহতদেরকে নিশ্চয়ই আশ্বস্ত করছে কিনা তাদের এই বাণীটা, মানে সেনাপ্রধানের এই বাণীটা আশ্বস্ত করছে কিনা সবাইকে? যে আমার কাছে মনে হয় যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু যখন এই যে মুখোমুখি দাঁড় করানোর যে ব্যাপারটা যেটা বারবার বলছি, সেটাকে মিটিগেট করার জন্য সার্জিসের যে পোস্ট এবং তার পরবর্তীতে সেনাপ্রধানের যে ব্যাপারটা সেটাই প্রুফ করেছে যে আসলে এখানে কোনো বিভেদ বা কিছু তৈরি হয়নি, অস্থিরতা তৈরি হয়নি, কিছুই হয়নি, এবং তৃতীয় পক্ষের মানে সুযোগ লুফে নেওয়ার কোনো সুযোগ নেই, সে ব্যাপারটাকে বোঝানোর জন্যই আসলে এইভাবে গুছানো হয়েছে ব্যাপারটা। জি, আমার কাছে সেটা মনে হয়েছে, কারণ হচ্ছে 24-এর যে চেতনা, সেই চেতনাটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ফ্যাসিবাদের প্রশ্নে যখন সবাই ফ্যাসিবাদ প্রশ্নে কিন্তু সবাই একই এবং অভিন্ন মতামত প্রকাশ করে আসছেন, যদিও রাজনীতিতে আসলে অনেক ধরনের কিছু হয়ে থাকে, ইন্টারনাল দলগুলোর মধ্যে কম্পিটিশন আছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে প্রস্তুতি থাকবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে কিন্তু আপোষ নাই, যেটা আমরা গতকালকে দেখলাম। এবং
তার ধারাবাহিকতা গতকালকে রাত্রে 3টা পর্যন্ত দেখলাম যে সামাজিক মাধ্যমে সমানে কিন্তু আসলে আপাকে ডিফেন্ড করার মতো কেউ নাই, এবং তাকে প্রতিহত করার মতো হাজার হাজার মানুষকে দেখলাম যে আমরা এখানে যাই করি না কেন, কিন্তু আওয়ামী লীগ যদি কোনোভাবেই ফিরতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশের মানুষ কোনোদিনও আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না, কেননা তারা গণহত্যাকারী এবং 16 বছর তারা লুণ্ঠনকারী, দেশকে ধ্বংস করেছে তারা। ধন্যবাদ হাফসা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের মতো। আমাদের সঙ্গে ছিলেন তানজিনা তাম্বিম হাফসা, যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। আমরা আগামীতে নিশ্চয়ই আলোচনায় আবার তাকে ডাকবো। আবারও কথা হবে অন্য কোনো প্রসঙ্গে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল জেডির সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।